হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকেই স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি অসিলেশন অ্যান্ড ওয়েভসের একটা পার্ট, সুপারপজিশন অফ ওয়েভস অর্থাৎ তরঙ্গের উপরিপাত। তো এই চ্যাপ্টারটা শেষ করলে আমরা অসিলেশন অ্যান্ড ওয়েভস এর সমস্ত পার্টগুলো কিন্তু কভার করে ফেলবো। যারা আগের ভিডিওগুলো দেখেননি, মোট 5টা ভিডিও আমরা 5টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি 5টা ভিডিওর মাধ্যমে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে এই চ্যাপ্টারটা আমরা পুরো চ্যাপ্টারের থিওরিটা ডিটেলস আলোচনা করব, তার সাথে সাথে এই থিওরির উপর থেকে কী কী ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো দেখে নেবে এবং সব শেষে আমরা এই চ্যাপ্টারের উপর থেকে ম্যাথ প্রবলেম সলভ করব। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আছে তরঙ্গের উপরিপাতের নীতি। তো এই উপরিপাতের নীতিটা দেখার আগেই আমরা তরঙ্গের উপরিপাত এই ব্যাপারটা কি সেটা জেনে নেব। তো কোনো একটা মাধ্যম, মনে করুন একটা মাধ্যমের মধ্য দিয়ে যদি একাধিক তরঙ্গ একসঙ্গে এগিয়ে যায়, একাধিক তরঙ্গ একসঙ্গে একই পথে এগিয়ে যায়, তো সেই যে ঘটনা সেটাকে বলা হচ্ছে তরঙ্গের উপরিপাত। তো এখন তরঙ্গের উপরিপাতের যে নীতি সেটা বোঝানোর জন্য জাস্ট একটা উদাহরণ দেব ছোট। মনে করুন একটা মাধ্যম, এই যে বোর্ডটার উপর আমি লিখছি সেটা মনে করুন একটা মাধ্যম। তো এই মাধ্যমের উপর একটা কণা রাখা আছে। তো এই কণার উপর একযোগে একাধিক তরঙ্গ এসে পড়লো। মনে করুন এই সাইড থেকে একটা তরঙ্গ আসলো, এই সাইড থেকে একটা তরঙ্গ আসলো, এই সাইড থেকে, মানে সমস্ত দিক থেকে একাধিক তরঙ্গ এসে কণার উপর একযোগে পড়লো। তো তখন কি হবে, এই তরঙ্গের দোলন কণাটি সামনের দিকে এগিয়ে যাবে, এই তরঙ্গের সামনের দিকে, ঠিক একই রকমভাবে এই তরঙ্গের দোলন কণাটি এই দিক বরাবর এগিয়ে যাবে, এই তরঙ্গের দোলন কণাটি এই দিক বরাবর এগিয়ে যাবে, এই তরঙ্গের দোলন এই দিক বরাবর, আর এই তরঙ্গের দোলন এই দিক বরাবর। তো এখানে কণাটির সরণ কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, কিন্তু যদি দেখা যায় এই কণাটির উপর যে তরঙ্গগুলো একযোগে এসে পড়ছে সেগুলো সব একই সাথে এসে পড়ছে, তো তখন কি হবে, কণাটির সরণ শুধুমাত্র ওই তরঙ্গগুলো সামনের দিকে হবে। তো এই যে সরণ, এটাকে কিন্তু লব্ধি সরণ ধরে নেওয়া হচ্ছে। আর তরঙ্গের উপরিপাতের নীতি হচ্ছে এই যে লব্ধি সরণ, এটা ইকুয়াল টু এই যে প্রত্যেকটা সরণ হচ্ছে এই প্রত্যেকটা সরণের যোগফলের সমান হবে। লব্ধি সরণটা কি হবে, প্রত্যেকটা সরণের যোগফলের সমান হবে। তো এটাই হচ্ছে আমাদের তরঙ্গের উপরিপাতের নীতি। তো এখানে তরঙ্গের উপরিপাতের নীতিটা সুন্দরভাবে দেওয়া আছে। কি বলা হচ্ছে এখানে, কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে কোনো কণার লব্ধি সরণ, প্রতিটি তরঙ্গের দরুন কণাটির পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান হয়। এটাই হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভস। তো এই হচ্ছে আমাদের তরঙ্গের উপরিপাতের নীতি। এরপরে আমরা চলে যাব কিভাবে স্থানতরঙ্গ স্বরকম্পর ব্যতিচার সৃষ্টি হয় সেটা দেখে নেব। তো এই চ্যাপ্টারে আমরা কিন্তু এই 3টে ঘটনা নিয়ে আলোচনা করব, স্থানতরঙ্গ, স্বরকম্পর, ব্যতিচার। তো আমাদের সিলেবাসে কিন্তু ব্যতিচারটা নেই, সেই কারণে কিন্তু ব্যতিচারটা নিয়ে আমরা আলোচনা করব না, শুধুমাত্র স্বরকম্পর স্থানতরঙ্গ নিয়ে আলোচনা করব। কারণ WBCS মেন্সের ক্ষেত্রে বা WBP ওয়্যারলেস অপারেটর বা সুপারভাইজার এর ক্ষেত্রে কিন্তু এই ব্যতিচারটা নেই। তো এখন আপাতত আমরা এই দুটো নিয়ে আলোচনা করব, পরে যখন আমরা নেক্সট ভিডিও বানাবো সেক্ষেত্রে আমরা এই ব্যতিচারটা নিয়ে আলোচনা করে দেবো একটা আলাদা ভিডিও বানিয়ে। তো এখানে স্থানতরঙ্গ কিভাবে সৃষ্টি হচ্ছে, সর্বসম কিন্তু বিপরীতমুখী, মানে একটা চলতরঙ্গ যদি সামনের দিক থেকে আসে ঠিক তার অপোজিট থেকে আর একটা চলতরঙ্গ আসবে। এরকম দুটো চলতরঙ্গ যদি পরিপাত ঘটে তাহলে যে তরঙ্গের যে
তরঙ্গের সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্থানীয় তরঙ্গ। এরপরে আসছে স্বরকম্প। স্বরকম্পের ক্ষেত্রে কি হয়, সমান বিস্তার, অর্থাৎ এ আমরা জানি বিস্তারটা এ ধরি আমরা সব সময়, বেগ ভি, সমান বিস্তার সমান বেগ নিয়ে গতিশীল দুটো চলতরঙ্গ কম্পাঙ্ক এন, এটা সামান্য পার্থক্যযুক্ত। এরকম যদি দুটো চলতরঙ্গ উপরিপাত ঘটে তার ফলে কিন্তু স্বরকম্পের সৃষ্টি হয়। এরপর হচ্ছে ব্যতিচার। এক্ষেত্রেও দুটো সর্বসমচল তরঙ্গ সুনির্দিষ্ট দশা পার্থক্য কি ফাই, এটার একটা সুনির্দিষ্ট হবে এই দশা পার্থক্যটা। যদি এরকম দুটো চলতরঙ্গ সুনির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে একে অপরের উপর সমাপাতিত হয় তাহলে কিন্তু ব্যতিচারের সৃষ্টি হয়। তো এখানে আমরা এগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো চলুন দেখা যাক। পরের টপিক হচ্ছে স্থানীয় তরঙ্গ বা স্থির তরঙ্গ। তো সংজ্ঞাটা দেখার আগে আমরা একবার বুঝে নিই ব্যাপারটা কি। মনে করুন এ আর বি বিন্দু একটা করে দেয়াল আছে বা দৃঢ় অবলম্বন যেটা বলতে পারেন। তো এই এ আর বি বিন্দুর মধ্যে একটা তারকে টান টান করে বেঁধে দেওয়া হলো। তো এখন তারটার নাম কি হচ্ছে এ বি, যেহেতু বিন্দুটা এ আর বি তাই এ বি নাম দেওয়া হলো তারটাকে, এ বি তার। তো এখন এই তারের কোনো একটা বিন্দুতে যদি সামান্য পরিমাণে আঘাত করা হয় কি হবে, আঘাতের ফলে তারের দুটো তরঙ্গের সৃষ্টি হবে। তো ওই দুটো তরঙ্গ কি করবে, একটা এ বিন্দুর দিকে গতিশীল হবে আর একটা বি বিন্দুর দিকে গতিশীল হবে। এখন এই এ বিন্দুতে এই দেয়ালে ধাক্কা খেয়ে পুনরায় আবার এ বিন্দুর দিকে আসবে, আবার এ বিন্দুতে এই দেয়ালে ধাক্কা খেয়ে এই তরঙ্গ আবার বি বিন্দুর দিকে যাবে। এইভাবে দুটো তরঙ্গ কিন্তু একে অপরের দিকে এগিয়ে যাবে। বারবার এই ঘটনা ঘটে এবং কি হয়, এই তরঙ্গ দুটো নিজেদের মধ্যে সমাপতিত হয়ে যায়, তখন তারটি ঠিক এইভাবে দুলতে থাকে। তো এই যে তরঙ্গ এটা কিন্তু এ আর বি, এই যে অবলম্বন দৃঢ় অবলম্বন বা কোনো একটা দেয়াল এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে, এটা ছাড়িয়ে কিন্তু সামনের দিকে বা পেছনের দিকে চলে যায় না, শুধু এই জায়গাটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। যেহেতু একই স্থানে সীমাবদ্ধ থেকে বিস্তার লাভ করছে চলতরঙ্গের মতো, একই স্থানে সীমাবদ্ধ থেকে বিস্তার লাভ করছে কিন্তু চলতরঙ্গের মতো কিন্তু বিস্তার লাভ করতে পারছে না। তো এইভাবে কিন্তু স্থানীয় তরঙ্গের সৃষ্টি হয়। এই যে তরঙ্গ এটাকে বলা হচ্ছে স্থানীয় তরঙ্গ বা স্থির তরঙ্গ। তো একটা উদাহরণ তো আমরা পেয়েই গেলাম, কি টান টান তারের ক্ষেত্রে স্থির তরঙ্গ বা স্থানীয় তরঙ্গের উৎপত্তি হয়। তো এখানে সংজ্ঞাটা সুন্দরভাবে দেয়া আছে, কি বলা হচ্ছে, সমান বিস্তার কম্পাঙ্ক আর বেগ সম্পন্ন দুটো চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো এক অংশে একে অপরের উপর আপাতিত হলে তরঙ্গের সৃষ্টি হয়, তা মাধ্যমের ওই অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে, যা মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না। এই ধরনের যে তরঙ্গ এটাকে বলা হচ্ছে স্থানীয় তরঙ্গ বা স্থির তরঙ্গ। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এই ধরনের তরঙ্গকে স্থানীয় তরঙ্গ বা স্থির তরঙ্গ বলা হচ্ছে। তো এই হচ্ছে স্থানীয় তরঙ্গ বা স্থির তরঙ্গ। এরপর আমরা দেখে নেব এই স্থানীয় তরঙ্গ বা স্থির তরঙ্গের ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু কোনগুলো হয়। তো এখানে যে ছবিটা আমরা আঁকলাম হাতের সাহায্যে, সেটা ছবিটা তুলে নিয়ে এসেছি বইয়ের থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো চলতরঙ্গ একে অপরের উপর সমাপতিত হয়ে একটা স্থির তরঙ্গ সৃষ্টি করেছে। তো এখানে তরঙ্গটির যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি এ সি ডি ই এফ জি এইচ আই বি, এই বিন্দুগুলো দেখতে পাচ্ছি। তো এর মধ্যে এ বিন্দু, ডি বিন্দু, এফ বিন্দু, এইচ বিন্দু আর বি বিন্দু, এই বিন্দুগুলোকে তো বোঝাচ্ছে। তো এই বিন্দুগুলো হচ্ছে
এই বিন্দুগুলোতে যে মাধ্যমের কণাগুলো সর্বদা স্থির অবস্থায় থাকে, অর্থাৎ কণাগুলোর বিস্তার কি হয়, বিস্তার অর্থাৎ এটা কিন্তু শূন্য হয়। তো এইগুলোকে বলা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। অর্থাৎ নিষ্পন্দ বিন্দু কোনগুলো? নিষ্পন্দ বিন্দু এ, ডি, এফ, এইচ আর বি। আর সি বিন্দু, ই বিন্দু, জি বিন্দু আর আই বিন্দু, এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছেন এখানে, এর বিস্তারটা কিন্তু সর্বাধিক হয়, অর্থাৎ কণাটা সর্বাধিক দূরত্ব যায়। এই যে অর্থাৎ এটা কিন্তু সর্বোচ্চ হয়। তাহলে এই যে বিন্দুগুলোকে, এগুলোকে বলা হচ্ছে সুস্পন্দ বিন্দু। কি কি? সি, ই, জি আর আই। তো যদি আমরা বইয়ের ভাষায় বলি তাহলে এই নিষ্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দুর সংজ্ঞা কিভাবে দেব? স্থানতরঙ্গের যে অবস্থানে মাধ্যমের কণাগুলো সর্বদা স্থির অবস্থায় থাকে, অর্থাৎ বিস্তার 0 হয়, তাকে বলা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। আর যে অবস্থানে কণাগুলোর বিস্তার সর্বাধিক হয়, অর্থাৎ হচ্ছে ম্যাক্সিমাম, সেই বিন্দুগুলোকে বলা হচ্ছে সুস্পন্দ বিন্দু। তো এক্ষেত্রে আমরা লুপটাও চিহ্নিত করতে পারি। পরপর দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী যে অংশ, সেটাই হচ্ছে স্থির তরঙ্গ বা স্থান তরঙ্গের লুপ। কি? এডি, এর মধ্যবর্তী যে অংশ, এই অংশটাকে বলা হচ্ছে লুপ। বা ডিএফ, এই অংশটাকে বলা হচ্ছে লুপ। বা এফ এইচ, এটা একটা লুপ। এইচ বি, এটাও কিন্তু লুপ। এর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা এর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ দিতে পারে যে স্থান তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটো লুপের কণাগুলো বিপরীত দশা সম্পন্ন হয়, অর্থাৎ এডির মধ্যে যে লুপটা পাচ্ছি আর ডি এফ এর মধ্যে যে লুপটা পাচ্ছি, দুটো পরপর অবস্থিত, তো এদের মধ্যে যে কণা সেগুলো কিন্তু বিপরীত দশা সম্পন্ন হবে। আর পরপর দুটো নিষ্পন্দ বিন্দু বা পরপর দুটো সুস্পন্দ বিন্দু এডি, ডিএফ এগুলো হতে পারে, বা সিই, ইজি এগুলো হতে পারে। এদের মধ্যে দূরত্ব কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের হাফ হয়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, এদের মধ্যে দূরত্ব হবে λ/2। বা সরি বা এই এসি, এই সি বিন্দু এসি, এই যে দূরত্ব, এটা কিন্তু এই একটা লুপ তার অর্ধেক হয়। একটা লুপ মানে λ/2, λ/2 এর অর্ধেক হয় এই এসি, এই দূরত্বটুকু। তো এটা λ/2, এর হাফ মানে একটা হাফ গুণ করছি, তার মানে λ/ কত হচ্ছে 4। সরি, এটা পুরো একটু ক্লিয়ার করে লিখে দিই। এই যে এসি, এই বিন্দুটা হচ্ছে λ/2, এডি এই বিন্দুটা হচ্ছে λ/2, তাহলে এসি কত হবে? নিশ্চয়ই λ/2 ইন্টু 1/2, তার মানে এটা হবে λ/ কত? 4। এটাকে বলা হচ্ছে একটা নিষ্পন্দ বিন্দু এ আর একটা সুস্পন্দ বিন্দু সি, আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দূরত্ব কত? λ/4। আর দুটো নিষ্পন্দ বিন্দু বা দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হচ্ছে? λ/2। এই গেল আমাদের নিষ্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দুর ধারণা। এরপর আমরা চলে যাব স্থান তরঙ্গের সমীকরণে। তো আমরা জানি আমাদের প্রমাণ দেয় না, আমরা প্রত্যেকটা ভিডিওতেই এটা বলে থাকি যে আমাদের শুধুমাত্র ইকুয়েশনটা মনে রাখতে হবে। কিসের ক্ষেত্রে? যখন আমাদের প্রবলেম সলভ করতে দেবে সেক্ষেত্রে। তাছাড়া আমাদের প্রমাণ কোনো কাজে লাগবে না। এমনকি WBCS মেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রমাণ লাগে না, কোনো এক্সামেই লাগে না, সাধারণত এই যে 3টে এক্সামের কথা বললাম। তো এখানে স্থান তরঙ্গের যে সমীকরণ, অর্থাৎ তরঙ্গের দূরচর তরঙ্গ, তার উপরিপাত ঘটে একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে স্থান তরঙ্গ। তো এক্ষেত্রে একটা সরণ, সেটাই তো আমাদের সমীকরণের বাম পক্ষ হওয়া উচিত, অর্থাৎ সরণটাকে ধরে নিচ্ছি ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে? যে স্থান তরঙ্গের সমীকরণ এ ড্যাশ সাইন ওমেগা টি। তো এ ড্যাশের একটা মান আছে নির্দিষ্ট, এ ড্যাশকে কি বলা হচ্ছে? এই স্থান তরঙ্গের বিস্তার।
এখানে বলা হচ্ছে এ ড্যাশ ইকুয়াল টু 2a cos k ইন্টু এক্স, কে এক্সটা কিন্তু কজের অ্যাঙ্গেল, 2a cos k এর মান হচ্ছে পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তো এখানে টার্মগুলো বলে দিই। এ হচ্ছে দুটি চলতরঙ্গের প্রত্যেকটা বিস্তার এ, এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে আমাদের আসল যে সমীকরণ সেটা কি হবে, y ইকুয়াল টু 2a cos 2 পাই বাই ল্যামডা এক্স ইন্টু সাইন ওমেগা টি, এই স্থান তরঙ্গের সমীকরণ। এখান থেকে কিন্তু আমরা নিষ্পন্দ বিন্দু কোণগুলো, সুস্পন্দ বিন্দু কোণগুলো সেগুলো বার করতে পারি। যেমন এক্স এর মান, এক্স এর বিভিন্ন মানের সাহায্যে কিন্তু আমরা এই মানগুলো পাই। যেমন এক্স এর মান 0, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 কী ছিল, দুটো নিষ্পন্দ বিন্দু বা দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব। তো ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, এই মানগুলো যদি পরপর বসায় তাহলে বিস্তার কিন্তু সর্বোচ্চ পায়। এই যে এ ড্যাশ, এটার মান কিন্তু সর্বোচ্চ হয়ে যায় যদি এই এক্স ইকুয়াল টু এই মানগুলো আমরা পরপর বসাতে থাকি। তো যেহেতু বিস্তার সর্বাধিক সেহেতু এটা কি হবে, সুস্পন্দ বিন্দু, অর্থাৎ পরপর দুটো সুস্পন্দ বিন্দুর ভিতর দূরত্ব কি হচ্ছে, ল্যামডা বাই 2। তো একইভাবে আমরা নিষ্পন্দ বিন্দুগুলোও পাই। তো এটা একটু মুছে দিলাম। নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি পাবো, এক্স এর মান ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4। এইভাবে যদি 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 4 এর মানটা বসাই এই এ ড্যাশের এখানে, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কিন্তু আমরা 0 পেয়ে যাই। যেহেতু 0 পাচ্ছে অর্থাৎ বিস্তার 0, সেহেতু এটা নিষ্পন্দ বিন্দু। তো এখানে আমরা দূরত্ব কত দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা বিয়োগ করি ল্যামডা বাই 2 কিন্তু পাবো। এখানেও আমাদের ল্যামডা বাই 2 আসছিল, দুটো ডিফারেন্স, ভেতরকার দূরত্ব দুটো নিষ্পন্দ বিন্দু বা দুটো সুস্পন্দ বিন্দুর আমরা জানি ল্যামডা বাই 2 দূরত্ব। তো এখানেও আমরা ডিফারেন্স বার করলে ল্যামডা বাই 2 পাবো, এখানেও কিন্তু আমরা ল্যামডা বাই 2 পাবো। তো আমাদের কিন্তু মনে রাখতে হবে নিষ্পন্দ বিন্দু কোন বিন্দুতে পাচ্ছি, এক্স এর কোন কোন মানের জন্য, আর এক্স এর কোন কোন মানের জন্য সুস্পন্দ বিন্দু পাচ্ছি। তো এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু আর এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4 ডট 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 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 4, এই মানগুলো যদি বসাই কি পাবো, নিষ্পন্দ বিন্দু। আর যদি 0 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, এইভাবে করতে করতে যদি n ল্যামডা বাই 2 এই মানটা বসায় তাহলে কিন্তু আমরা সুস্পন্দ বিন্দু পাবো। তো এই হচ্ছে আমাদের স্থান তরঙ্গের সমীকরণ। শুধুমাত্র কনসেপ্টটা বলে দিলাম, কিভাবে আসছে সেটা কিন্তু বললাম না, আমাদের লাগবে না বলেই সেটা কিন্তু আমরা বাদ দিয়ে গেলাম। তো এরপর আমরা দেখে নেব স্থান তরঙ্গের বৈশিষ্ট্য। আমরা মোট 4টে বৈশিষ্ট্য নিয়ে এসেছি এখানে ইম্পর্টেন্ট দেখে। প্রথমটা কি বলছে, দুটো সর্বসম কিন্তু বিপরীতমুখী চলতরঙ্গের উপরিপাতের ফলে কিন্তু স্থান তরঙ্গ বা স্থির তরঙ্গের উৎপত্তি হয় বা উৎপন্ন হয়। দ্বিতীয়টা কি বলছে, স্থান তরঙ্গের মাধ্যমের মধ্য দিয়ে, স্থান তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু অগ্রসর হয় না। কি, অর্থাৎ তারা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর চলতরঙ্গ তো সীমাবদ্ধ থাকে না, আর স্থান তরঙ্গ কি হয়, সীমাবদ্ধ থাকে। কারণ সুস্পন্দ বিন্দু আর নিষ্পন্দ বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু, তারা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না। এটা একটা বৈশিষ্ট্য স্থির তরঙ্গ বা স্থান তরঙ্গের। 3 নম্বর যে পয়েন্ট সেটা কি বলছে, নিষ্পন্দ বিন্দুতে চাপের ও ঘনত্বের পরিবর্তন সর্বাধিক হয়, সুস্পন্দ বিন্দুতে এদের পরিবর্তন হয় 0। 4 নম্বর কি বলছে, দুটো সম্পন্ন পর্যায়ের জন্য দুবার মাধ্যমের কণাগুলো, সবগুলো কণা একযোগে স্থির অবস্থায় আসে, দুবার সাম্য অবস্থানে আসে। এইগুলো হচ্ছে
স্থান তরঙ্গ বা স্থির তরঙ্গের কিন্তু বৈশিষ্ট্য। এর থেকে কোনো এমসিকিউ দিয়েই দিতে পারে, বলার কিছু নেই। এরপর আমরা চলে যাব টান টান তারের ক্ষেত্রে। তো টান টান তার এটা কাকে বলা হয় বা কিভাবে উৎপন্ন করা হয় সেটা আমরা দেখে নেব। মনে করুন পি আর কিউ দুটো বিন্দু, যেটা দৃঢ় অবলম্বন আছে, অবলম্বনে দুটো বিন্দু নেওয়া হলো। এখন এর মধ্যে একটা তারকে, একটা ধাতব তার নয়, একটা ধাতব সরু তার, শুধুমাত্র তার নয়, ধাতব সরু তার, সেটাকে নিয়ে আটকে দেয়া হলো পি আর এই কিউ বিন্দুতে। তো এখন কি হবে, এটা এমনভাবে আটকানো হলো যেন টান টান অবস্থায় থাকে, ঘা দিলে যেন পুরো কণাগুলো 90 ডিগ্রি অনুযায়ী দুলতে থাকে। তো এই যে টান টান যে তারটা পেলাম সেটাকেই কিন্তু আমরা টান টান তার বলে থাকি। এই ধরনের অনেক তারা আছে, যেমন সেতার, বেহালা, পিয়ানো ইত্যাদি বাদ্যযন্ত্রে কিন্তু এই ধরনের তার ব্যবহার করা হয়। আর এই তারের যে কম্পন, টান টান তারে বা যে কোনো তারের যে কম্পন, সেটা সৃষ্টি করতে বিভিন্ন উপায় অবলম্বন করতে হয়। মোট 3টে উপায়ের কথা এখানে বলবো। ফার্স্ট উপায় কি বলছে, তারের দৈর্ঘ্যের সমকোণে টেনে ছেড়ে দিতে হয়। এই তারটাকে এর দৈর্ঘ্যের সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে টানতে হয়, টানার পর ছেড়ে দিতে হয়। তো এটা ব্যবহার করা হয় সেতার, তানপুরা, গিটারে এই পদ্ধতিটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তারটির কোনো একটি যে কোনো একটা বিন্দুতে আঘাত করে ছেড়ে দেওয়া হয়, এটা ব্যবহার করা হয় পিয়ানোর ক্ষেত্রে। 3 নাম্বার যেটা বলা হচ্ছে, তারের উপর ছড় টানা হয় যে কোনোভাবে, যেমন বেহালা বাজানো হয় এই পদ্ধতিতে। তো এই হচ্ছে আমাদের 3টে পয়েন্ট যেখানে এই টান টান তারের উপর কম্পন সৃষ্টি করা হয়। তো এই গেল টান টান তার। এরপর আমরা চলে যাব টান টান তারের তির্যক কম্পনের কয়েকটি সূত্র দেখে নেব। টান টান তারের ক্ষেত্রে তির্যক কম্পনের কয়েকটি সূত্র, মোট 3টে সূত্র আছে। 3টে সূত্র থেকে পুনরায় আমরা আবার 2টো সূত্র বার করব। ফার্স্টে আমরা 3টে সূত্র আগে দেখে নিই। ফার্স্টে আমরা ধরে নিচ্ছি কোনো একটা টান টান তার, যার দৈর্ঘ্য হচ্ছে এল, তারটির মোট দৈর্ঘ্য ধরে নেওয়া হচ্ছে, পুরো তারটির ভর, মোট ভর অর্থাৎ পুরো তারটার ভর ধরে নেওয়া হচ্ছে ক্যাপিটাল এম, আর তারটার ব্যাসার্ধ ধরে নেওয়া হচ্ছে স্মল আর, আর তারের দৈর্ঘ্য বরাবর একটা ক্রিয়াশীল টান থাকে, সেই টানটাকে ধরে নেওয়া হচ্ছে ক্যাপিটাল টি, আর রোকে ধরে নেওয়া হচ্ছে তারের উপাদানের ঘনত্ব, আর স্মল এম এটাকে ধরে নেওয়া হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। স্মল এমটা আমাদের সাধারণত ফার্স্টেই কাজে লাগবে। তো আমরা প্রথম সূত্রে চলে যাই। এগুলো আমরা ধরে নিলাম, কি কি ধরলাম, ফার্স্টেরটা দৈর্ঘ্য, লাস্টেরটা তারের মোট ভর, এ আর স্মল এম হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, আর হচ্ছে ব্যাসার্ধ, টি হচ্ছে ক্রিয়াশীল টান দৈর্ঘ্য বরাবর, আর রো হচ্ছে তারেরটির উপাদানের ঘনত্ব। তো ফার্স্ট যে সূত্র সেটা কি বলা হচ্ছে, টি, ক্যাপিটাল টি আর স্মল এম যদি ধ্রুবক থাকে তাহলে সেক্ষেত্রে হবে স্মল এনটাকে বলা হয়নি কম্পাঙ্ক, এন সমানুপাতিক 1/L। এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলি কিভাবে বলবো, তারের টান এবং একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকলে বা ধ্রুবক থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক, এটা তো কম্পাঙ্ক এন ধরে নিয়েছি, কম্পাঙ্ক তারের যে দৈর্ঘ্য তার সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো আমার কিন্তু আজ কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, মানে ভয়েসটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, একটু মানিয়ে নেবেন প্লিজ। তো আমরা এখন আবার চলে আসি আমাদের পড়ার বিষয়ে। এটা গেল আমাদের ফার্স্ট সূত্র, যেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, যেটাকে কি বলা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। এরপরে আমরা দ্বিতীয় সূত্রে আসছি। দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে, যদি এল এবং টি এটা ধ্রুবক থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এন সমানুপাতিক 1/√m স্মল এম।
এটাকে বলা হচ্ছে ভরের সূত্র। তো এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলি কিভাবে বলবো, তারের টান এবং দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে বা ধ্রুবক থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক n সেটা তারের একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটাই হচ্ছে ভরের সূত্র। 3 নম্বর যে সূত্র সেটা হচ্ছে টানের সূত্র। এখানে l এবং m যদি ধ্রুবক থাকে তাহলে কি হবে, n সমানুপাতিক √t। এটাকে বলা হচ্ছে টানের সূত্র। বইয়ের ভাষায় কিভাবে বলবো, তারের দৈর্ঘ্য এবং একক দৈর্ঘ্যের ভর যদি ধ্রুবক থাকে বা অপরিবর্তিত থাকে তাহলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারটির টানের বর্গমূলের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। তো এই 3টে সূত্র আমরা দেখলাম, দৈর্ঘ্যের সূত্র, ভরের সূত্র, টানের সূত্র। 3টে সূত্রকে যদি আমরা একত্রিত করে লিখি সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব, n সমানুপাতিক 1/l ইন্টু √t/m। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এই 3টে সূত্র থেকে। যখন কি হচ্ছে, সরি একটু ক্লিয়ার করে নিই, এই 3টে সূত্র পেলাম। এরপর আমরা এটাকে লিখতে পারি এভাবে, ইন্টু ধ্রুবক n ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/l √t/m। যদি এই ধ্রুবকের মানটা আমরা হাফ ধরে নিই সেক্ষেত্রে কি হবে, তারটি একটি মাত্র লুপে কম্পিত হবে আর যে সুরটা নিঃসৃত হবে সেটা হবে মূল সুর। তাহলে এই ধ্রুবকটার মান আমরা ধরে নিচ্ছি কত, হাফ। এটা মনে রাখবেন, যখন আমরা ধ্রুবকটার মান হাফ ধরে নেব তখন কিন্তু একটি মাত্র লুপে কম্পিত হবে, একটি লুপে কম্পিত হবে এবং মূল সুর নিঃসৃত হবে এটার থেকে। এখন স্মল এম এর মানটা বসাবো। স্মল এম এর মান কি, আমরা তারের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম অনেক কিছু, মনে আছে কিনা জানি না, কি তারের দৈর্ঘ্য ধরেছিলাম l, তারের ব্যাসার্ধ ধরেছিলাম r, t ধরেছিলাম টান মানে ক্রিয়াশীল টান, আর রো ধরেছিলাম তারটির উপাদানের ঘনত্ব। তো এখন তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, πr²। তারটির একক দৈর্ঘ্যের আয়তন কি হবে, πr² ইন্টু 1। তাহলে তারটির একক দৈর্ঘ্যের ভর কি হবে, 1 সেকেন্ড কারেন্টটা গেল, ভিডিওটা একটু পজ করেছিলাম। তো এখন কি হবে, তারটির একক দৈর্ঘ্যের আয়তন কি হবে, πr² ইন্টু 1। তাহলে তারটির একক দৈর্ঘ্যের ভর কি হবে, স্মল m ইকুয়াল টু πr² ইন্টু রো। এই মানটা আমরা এই যে সমীকরণটা পেলাম মূল সুরের কম্পাঙ্ক যেটাকে বলা হচ্ছে সেখানে বসাবো, πr² ইন্টু রো। কত, πr² ইন্টু রো। এটা ক্লিয়ার করলাম। 1/2l √t/πr² ইন্টু রো। এটাকে আমরা r² যেহেতু আছে এটা রুটের বাইরে চলে যাবে, তাহলে কি হবে, এখানেই একেবারে লিখে দিচ্ছি, r² বাইরে গেলে r হবে, তাহলে এখানে থাকছে কত, রো। 1/2l ইন্টু r ইন্টু √t/π ইন্টু রো। এখান থেকে কিন্তু আমরা দুটো সূত্র বার করতে পারবো, এক হচ্ছে ব্যাসার্ধের সূত্র আর একটা হচ্ছে ঘনত্বের সূত্র। ব্যাসার্ধের সূত্র কি বলা হচ্ছে, n সমানুপাতিক 1/r, অর্থাৎ তির্যক কম্পনের কম্পাঙ্ক
তারটির ব্যাসার্ধের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন তারটার দৈর্ঘ্য এল, ঘনত্ব রো আর টান টি অপরিবর্তিত থাকবে। ঠিক একইভাবে ঘনত্বের সূত্র কি বলা হচ্ছে, এন সমানুপাতিক 1/√ρ, অর্থাৎ তির্যক কম্পনের কম্পাঙ্ক তারের ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন কি হয়, তারের দৈর্ঘ্য এল, তারটার ব্যাসার্ধ আর এবং তারটার টান টি অপরিবর্তিত থাকে। তো এই হলো আমাদের টান তারে তির্যক কম্পনের কয়েকটা সূত্র, যেগুলো আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু আমরা ম্যাথ প্রবলেম সলভ করব বা এক্সামেও দিতে পারে। তো এরপর আমরা টান তারের কয়েকটি সূত্র, মানে এখানে বলা হচ্ছে কম্পাঙ্ক যখন একটি মাত্র লুপে কম্পিত হবে বা লুপের সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা দেখে নেব। তো তরঙ্গ বেগ যদি ভি হয় তাহলে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এন হচ্ছে কম্পাঙ্ক। যেহেতু একটি মাত্র লুপে কম্পিত হচ্ছে আর একটি মাত্র লুপে কম্পিত হচ্ছে, তাহলে এনটাকে আমরা n1 ধরে নিচ্ছি, একটি লুপে কম্পিত হচ্ছে যেহেতু, তাহলে n1 ইকুয়াল টু কি পাচ্ছি, ভি বাই ল্যামডা। এখন ল্যামডা ইকুয়াল টু কি, আমরা কি জানি, দুটো নিষ্পন্দ বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব কত হয়, ল্যামডা বাই 2 ইকুয়াল টু এল। তার মানে ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি, 2l। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, ভি বাই 2l। কত লিখতে পারি, ভি বাই 2l। তো n1 ইকুয়াল টু কত পাচ্ছি, ভি বাই 2l। এটা যখন একটি লুপে কম্পিত হবে টান তার, সেক্ষেত্রে কম্পাঙ্ক বার করার সূত্র। যখন দুটো লুপে কম্পিত হবে সেক্ষেত্রে কি হবে, n2 ধরে নিলাম ভি বাই ল্যামডা, আর এক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু কিন্তু এল হয়ে যাবে। অর্থাৎ দুটো লুপে কম্পিত হলে আমরা তিনটে নিষ্পন্দ বিন্দু পাবো। এইভাবে যদি দুটো লুপে কম্পিত হতে থাকে তা আমরা কটা নিষ্পন্দ বিন্দু পাবো, একটা লুপ, দুটো লুপ, একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু পাবো। এটা বাদ, তিনটে বিন্দু পাবো। তাহলে তিনটে নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কত জানি, ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু তাহলে আমরা কত পাচ্ছি, এল। তাহলে ভি বাই এল। এটাকে আমরা যদি n1 এর সাথে তুলনা করি, 2 ইন্টু ভি বাই 2l, তার মানে 2 ইন্টু n1। ঠিক একইভাবে যখন তিনটে লুপে কম্পিত হবে তখন কি হবে, n3 ইকুয়াল টু 3n1, n4 ইকুয়াল টু 4n1 যখন চারটে লুপে কম্পিত হবে। তো এই মানগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের এখান থেকে বার করতে দিতে পারে একটি লুপে কম্পিত হলে কম্পাঙ্ক বা দুটি লুপে কম্পিত হলে কম্পাঙ্ক কত। তো এগুলো মনে রাখতে হবে আমাদের। একটু ক্লিয়ার করলাম এই সাইডটা। এরপর আমরা চলে যাব লুপের সংখ্যা কিভাবে নির্ণয় করব সেখানে। তো হ্যাঁ, এটা কিন্তু আমরা নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে বার করেছি। আমরা সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি দেখব, সরি বইটা একবার চেক করলাম, এখানে নিষ্পন্দ বা সুস্পন্দ বিন্দুর কোনো ব্যাপার নেই। তো একটি মাত্র লুপ, দুটি মাত্র লুপ বা তিনটে মাত্র লুপ এইভাবেই দেওয়া আছে। তো আমাদের ফার্স্ট একটি মাত্র লুপের ক্ষেত্রে n1 ইকুয়াল টু ভি বাই 2l, দুটি মাত্র লুপের ক্ষেত্রে কি পাচ্ছি, 2 ইন্টু n1, তিনটি লুপের ক্ষেত্রে 3n1, এইভাবে যাচ্ছে। তো এখন লুপের সংখ্যা কিভাবে নির্ণয় করব, লুপের সংখ্যা ধরে নিচ্ছি কত, p। আমরা একটু আগে কি দেখলাম, n ইকুয়াল টু 1/2l √t/m।
এটাকে যদি আমরা N1 ধরে নিই, মানে ফার্স্ট একটি মাত্র লুপে যখন কম্পিত হবে, সেক্ষেত্রে যদি কম্পাঙ্ক এটা হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা N2 ইকুয়াল টু কি জানি, 2 ইন্টু N1, এটা আমরা জানি। N2 ইকুয়াল টু আমরা এটা জানি। তাহলে এখানে N1 এর মানটা বসিয়ে দিই, 2/12 রুট T/m। ঠিক একইভাবে যখন আমরা N3 ইকুয়াল টু বার করব, তখন কি হবে, 3N1। তো এই 2-এর জায়গায় কত পাবো, আমরা 3 পাবো। ঠিক একইভাবে যখন NP আমরা বার করব, N2 বার করলাম, N3 বার করলাম, ঠিক একইভাবে যখন আমরা NP বার করব, তখন আমরা কত পাবো, P/12 রুট T/m। তো এখানে এই পিটাই হচ্ছে লুপের সংখ্যা। তো আমরা যখন কম্পাঙ্ক নির্ণয় করব আর এই সূত্র আকারে নিয়ে আসব, তখন এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের লুপের সংখ্যা। বোঝা গেল ব্যাপারটা? যদি না বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে ছোট টপিক নিয়ে, যে টপিকটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে সেই টপিক নিয়ে ভিডিও একটা বানিয়ে দেব। তো পরের টপিকে আমরা চলে যাই। কয়েকটা ইম্পর্টেন্ট MCQ দেখে নেবো এই টান টান তারের ক্ষেত্রে। কি বলা হচ্ছে, প্রথম পয়েন্ট, টান টান তার একটি মাত্র লুপে কম্পিত হলে মূল সুনিশ্চিত হয়। দ্বিতীয় পয়েন্ট কি বলছে, টান টান তারে অনুদৈর্ঘ্য তরঙ্গ বেগ তির্যক তরঙ্গ বেগ অপেক্ষা বহুগুণ বেশি হয়। তৃতীয় নম্বর যেটা বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ এর ক্ষেত্রে, টান টান তারে কম্পনে উৎপন্ন স্থান তরঙ্গ হচ্ছে তির্যক স্থান তরঙ্গ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টান টান তারের ক্ষেত্রে যে স্থান তরঙ্গ উৎপন্ন হয় সেটা কি ধরনের, তির্যক। তো এরপরে আমরা চলে যাই সোনোমিটার। এখানে আমি পয়েন্ট আকারে নিয়ে এসেছি, কারণ এটা কি কাজে ব্যবহার করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন MCQ সলভ করেছি, আমরা কিন্তু দেখেছি সোনোমিটার কি কাজে লাগে। টান টান তার থেকে সৃষ্ট যে কম্পন, তার কম্পাঙ্ক নির্ণয় করতে এই যন্ত্রটা ব্যবহার করা হয়। এখানে ক ওকারটা হবে না, শুধু ক হবে। মানে টান টান তারের থেকে সৃষ্ট তির্যক কম্পনের কম্পাঙ্ক নির্ণয়ক যন্ত্র হচ্ছে সোনোমিটার। আর এর যে কম্পাঙ্ক, তার সূত্র কি, N ইকুয়াল টু 1/12। আমরা এই সূত্রটা একটু আগে দেখলাম, T/m। তো সোনোমিটারের ক্ষেত্রে T ইকুয়াল টু বসে যাবে, টান T সেটা ইকুয়াল টু বসে যাবে রুট ক্যাপিটাল M ইন্টু G, মানে মোট ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, 12 রুট ক্যাপিটাল mg বাই স্মল m। এটাই হচ্ছে সোনোমিটারের কম্পাঙ্কের সূত্র। ম্যাথ প্রবলেম সলভ করতে দিতেই পারে, বলার কিছু নেই। এরপর আমরা চলে যাব পরের টপিকে। এটা হচ্ছে বায়ুস্তম্ভ বিশিষ্ট কোনো নল, যার এক মুখ খোলা থাকে, এক মুখ আবদ্ধ থাকে। সেক্ষেত্রে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট MCQ দেখে নেব। এখানে বেশি কিছু বোঝার ছিল না, তাই যে ইম্পর্টেন্ট MCQ সেগুলো আমি তুলে নিয়ে এসেছি। কি, বদ্ধ প্রান্তে নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হয়, আর খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। আর বায়ুস্তম্ভ নলে উৎপন্ন যে স্থান তরঙ্গ সেটা অনুদৈর্ঘ্য স্থান তরঙ্গ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুস্তম্ভ নলে, অর্থাৎ এক মুখ খোলা এক মুখ বদ্ধ, এরকম নলে কি যে স্থান তরঙ্গ উৎপন্ন হয় সেটা কি ধরনের, অনুদৈর্ঘ্য। পরের পয়েন্টে চলে যাই, বদ্ধ নল। এখানে মূল সুর উপসুর দুভাগে ভাগ করে দেয়া আছে। মূল সুরের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এর সূত্রগুলো দেখব, উপসুরের ক্ষেত্রে সেম জিনিস দেখব। তো ফার্স্টে আমরা দেখে নিই মূল সুর। এক্ষেত্রে কম্পাঙ্ক যে সূত্র সেটা হচ্ছে N0 ধরে নেওয়া হচ্ছে, মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে N0। তো N0 ইকুয়াল টু V/λ0। এটা আমরা জানি, আগের সূত্র V ইকুয়াল টু N ল্যামডা, এই সূত্র অনুযায়ী পাই। তো এখানে যে λ0 তার মান হবে কিন্তু 4L। কারণ আমরা কি জানি, একটা নিষ্পন্দ বিন্দু
থেকে পরবর্তী সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/4। তাহলে এখানে আমরা L = কত পাচ্ছি λ/4। তার মানে এখানে আমরা ধরে নিয়েছি এর মানটা কত λ0। তাহলে λ0 = কত পাচ্ছি 4L। তো এখানে মানটা বসিয়ে দেবো V/4L। এটাই হচ্ছে এটা আমি কম্পাঙ্ক বার করে ফেললাম, কম্পাঙ্কের সূত্র। আর তরঙ্গ দৈর্ঘ্য যেটা এখানেই বলে দিয়েছি, এই মানটা নির্ণয় করতে গেলে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য লাগতোই। তো কি তরঙ্গ দৈর্ঘ্য = কত হচ্ছে 4L। কারণ কি একটা নিষ্পন্দ বিন্দু একটা সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব আমরা জানি λ/4 = L। তাহলে λ = কত পাচ্ছি 4L, আর এখানে λ = ধরে নেওয়া হয়েছে λ0। তো এই গেল মূল সুরের ক্ষেত্রে। এরপর আমরা চলে আসছি উপসুরের ক্ষেত্রে। উপসুরের ক্ষেত্রে দৈর্ঘ্য L = আমরা কি পাবো, বদ্ধ প্রান্তের নিষ্পন্দ বিন্দু থেকে পরবর্তী দ্বিতীয় সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব। দ্বিতীয় সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হয় 3λ1/4। 3λ1/4। তাহলে λ1 এর মান কত পাচ্ছি 4L/3। এটাই কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র। আর কম্পাঙ্কের সূত্র n1 = v/λ1। তার মানে 3v/4L, তার মানে 3n0। তার মানে আমাদের মেইন যে পয়েন্টটা আসছে, মেইন পয়েন্ট কি, উপসুরের যে কম্পাঙ্ক সেটা কিন্তু মূল সুরের কম্পাঙ্কের 3 গুণ হচ্ছে। কত, উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের 3 গুণ। এটা কিন্তু প্রথম উপসুর, তাই n1 দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা পাবো n2 = 5n0। এটা আপনারা হিসাব করে দেখে বার করে নিতে পারেন, আমি জাস্ট বলে দিচ্ছি। n3-র ক্ষেত্রে আমরা পাবো 7n0। এইভাবে কিন্তু চলতে থাকবে, আমরা যাব 2p + 1 × n0 এই টার্ম পর্যন্ত। তাহলে প্রথম উপসুরের কম্পাঙ্ক 3n0, মানে যে মূল সুর তার 3 গুণ। দ্বিতীয় উপসুরের কম্পাঙ্ক মূল সুরের 5 গুণ। তৃতীয় উপসুরের কম্পাঙ্ক মূল সুরের 7 গুণ। এটা কিন্তু বদ্ধ নলের ক্ষেত্রে মনে রাখবেন। বদ্ধ নল আর খোলা নল বা ওপেন নল আর ক্লোজ নল, এক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা আলাদা কোশ্চেন দেবে, যেখানে আমাদের বার করতে বলতে পারে দ্বিতীয় উপসুরের কম্পাঙ্ক নির্ণয় করুন, তৃতীয় উপসুরের কম্পাঙ্ক নির্ণয় করুন, প্রথম উপসুরের কম্পাঙ্ক নির্ণয় করুন। এভাবে কিন্তু আমাদের বার করতে দেয়। এরপর আমরা চলে যাব খোলা নল বা ওপেন নলের ক্ষেত্রে। ফার্স্টে আমরা দেখে নেব মূল সুর, একই রকমভাবে দেখব উপসুর। তরঙ্গ দৈর্ঘ্য, এক্ষেত্রে পরপর দুটো সুস্পন্দ বিন্দু বা নিষ্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটাই হবে নলের দৈর্ঘ্য। তাহলে L = পাবো λ/2। এখানে λ মানে ধরা হয়েছে λ0 তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে λ0 = আমরা কত পাবো 2L। এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর কম্পাঙ্ক কত পাবো, কম্পাঙ্ক ধরা হয়েছে n0 আর বেগ ধরা হয়েছে v, তরঙ্গ দৈর্ঘ্য ধরা হয়েছে λ0। তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বসিয়ে দিই 2L। তাহলে n0 = কত পাচ্ছি v/2L। এটা হচ্ছে মূল সুর এর কম্পাঙ্ক। এরপর আমরা সেমভাবে চলে যাচ্ছি উপসুরের ক্ষেত্রে। খোলা নলের ক্ষেত্রে L = আমরা পাবো λ1 ধরা হচ্ছে এটা প্রথম উপসুর, সেই কারণে λ1 পাবো। তো λ1 = পাচ্ছি L, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর একই রকমভাবে সেম কম্পাঙ্ক n1 v/λ1, λ1 এর মান বসালে v/L। তো এখানে আমরা কত পাচ্ছি 2 × L, সরি 2 × এখানে আমরা পাচ্ছি 2 × n0। এটা কিভাবে পাচ্ছি 2 × v/2L। v/2L এর মানটা বসিয়ে দিচ্ছি কত n0। তাহলে প্রথম উপসুর খোলা নল বা ওপেন পাইপ
এর ক্ষেত্রে প্রথম যে উপসুর সেক্ষেত্রে কি হচ্ছে, উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ। ঠিক একই রকমভাবে যখন আমরা দ্বিতীয় উপসুর এর ক্ষেত্রে দেখব, আমরা দেখতে পাবো 3 × n0। তৃতীয় উপসুর n3 এর ক্ষেত্রে দেখব 4 × n0। এইভাবে চলবে কত পর্যন্ত, p + 1 × n0 এর মান এইভাবে আমাদের চলতে হবে, মানে চলবে। তো এই গেল আমাদের খোলা নল আর ওপেন নল বা খোলা নল। আর এর আগে দেখলাম আমরা বদ্ধ নল বা ক্লোজড নল, মানে পাইপ। তো এখানে আমরা মূল সুর উপসুর তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক দেখে নিলাম। এখানে কিন্তু আমাদের বলতে পারে বা কোনো প্রবলেম সলভ করতে দিতে পারে খোলা নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক নির্ণয়, সেকেন্ড উপসুরের কম্পাঙ্ক নির্ণয় বা থার্ড, এইভাবে কিন্তু পরপর আমাদের চলতে পারে। তো পরের টপিকে আমরা চলে যাব। এখানে স্বরকম্প নিয়ে আলোচনা করব। পরের যে টপিক সেটা কি, স্বরকম্প। তো ফার্স্টেই স্বরকম্প কাকে বলে ব্যাপারটা একবার দেখে নিই। সমান বা প্রায় সমান প্রাবল্য বিশিষ্ট দুটো তরঙ্গ নেওয়া হচ্ছে, যাদের কম্পাঙ্ক মানে n এর সামান্য পার্থক্য আছে, মানে সামান্য আলাদা। এই দুটো তরঙ্গ মানে একটার n1 হলে আর একটার হবে n2, যেখানে এদের সামান্য পার্থক্য থাকবে, কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকবে। তো এখানে এই দুটো তরঙ্গ যদি উপরিপাত ঘটে, একে অপরের উপর যদি এসে উঠে যায়, উপরিপাত ঘটে, তাহলে যে লব্ধি তরঙ্গটা সৃষ্টি হয় তার প্রাবল্যটা কি হয়, যথাক্রমে বাড়ে বা কিছুটা কমে। এটাই হচ্ছে এই বাড়া বা কমার ফলে কিন্তু স্বরকম্পের সৃষ্টি হয়। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে স্বরকম্প। আজ বারবার কারেন্টটা চলে যাচ্ছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, ভিডিওটা বারবার পজ করতে হচ্ছে। বুঝতে পারছি না কোথায় থামছি, কোথা থেকে শুরু করছি, একটু মানিয়ে নেবেন প্লিজ। তো এখানে আমরা এটা আলোচনা করলাম স্বরকম্প নিয়ে। তো স্বরকম্পের সংজ্ঞা এখানে সুন্দরভাবে দেয়া আছে। কি বলছে, একই বিস্তার মানে এ সেম হবে, সামান্য আলাদা কম্পাঙ্ক যুক্ত হবে, অর্থাৎ দুটো চল তরঙ্গ যার একটার কম্পাঙ্ক হবে n1 আর একটার n2, যাদের পার্থক্য কিন্তু খুব বেশি হবে না, সামান্য। দুটো শব্দ তরঙ্গ এর উপরিপাতের ফলে উৎপন্ন যে শব্দ তার প্রাবল্য পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি পায়। এই হ্রাস বৃদ্ধি পাওয়ার যে ঘটনা সেটাকে বলা হচ্ছে স্বরকম্প। এর কয়েকটি বৈশিষ্ট্য আছে। ফার্স্ট বৈশিষ্ট্য কি বলছে, এখানে আর পয়েন্ট করে লিখিনি, মুখেই বলে দিচ্ছি, একই বিস্তার এবং সামান্য পৃথক কম্পাঙ্কযুক্ত, যেটা আমরা সংজ্ঞাতে আলোচনা করলাম। দুটো চলতরঙ্গের উপরিপাতের ফলে স্বরকম্পের সৃষ্টি হয়। দ্বিতীয় পয়েন্ট কি বলছে, লব্ধি তরঙ্গের বিস্তারের হ্রাস বৃদ্ধির অর্থ হলো প্রাবল্যের হ্রাস বৃদ্ধি, যেটা আমরা সংজ্ঞার মধ্যে আলোচনা করেছি। আর এই প্রাবল্যের হ্রাস বৃদ্ধি ফলে শব্দ তরঙ্গের কিন্তু প্রাবল্যের হ্রাস বৃদ্ধিটা হয়, আর এর ফলে কিন্তু আলোক তরঙ্গের উজ্জ্বলতার হ্রাস বৃদ্ধি হয়। তো মূল যে পয়েন্ট সেটা হচ্ছে স্বরকম্পের ফলে কিন্তু আলোক তরঙ্গের উজ্জ্বলতার হ্রাস বৃদ্ধিটা ঘটে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তো এখানে 2 পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা কয়েকটি এমসিকিউ দেখে নেব, সরি এমসিকিউটা পরে আছে। এরপর আমরা দেখব স্বরকম্পের সমীকরণ। তো জাস্ট সমীকরণটাই বলে দিচ্ছি। দুটো শব্দ তরঙ্গ এর উপরিপাতের ফলেই কিন্তু এই স্বরকম্প সৃষ্টি হয়। তো যে লব্ধি তরঙ্গের সমীকরণ উপরিপাতের নীতি অনুসারে সেটাকে লেখা হচ্ছে y = a' sin 2πn × t, 2πn × t, যেখানে n কি, n = হবে n1 + n2/2। n1 হচ্ছে যদি ফার্স্ট শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হয়, দ্বিতীয়টা হবে সেকেন্ড শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, যাদের কিন্তু সামান্য পার্থক্য আছে। এখানে n1 = n2। আর a' বিস্তার, যে লব্ধি তরঙ্গ তার বিস্তার, তো তার একটা নিজস্ব মান আছে, সমীকরণ আছে কি, 2a cos
2 পাই n1 মাইনাস n2 বাই 2 ইন্টু টি। এটাই হচ্ছে এ ড্যাশের কিন্তু সমীকরণ। তো এই হচ্ছে আমাদের স্বরকম্পের সূত্র। এরপর আমরা চলে যাব কয়েকটা এমসিকিউতে, যেটা স্বরকম্প নিয়ে আলোচনা করা হয়েছে। স্বরকম্প যদি স্পষ্টভাবে শোনা যায় তাহলে কি হবে, শব্দ তরঙ্গ দুটোর কম্পাঙ্কের মধ্যে যে পার্থক্য সেটা হতে হবে 10 হার্টজের কম, 10 হার্টজের কম হতে হবে, অর্থাৎ n1 মাইনাস n2 এটা কিন্তু 10 হার্টজের কম হতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয়টা হচ্ছে আলোক তরঙ্গের ক্ষেত্রে স্বরকম্পের কোনো বাস্তব অস্তিত্ব নেই। আলোক তরঙ্গের ক্ষেত্রে কিন্তু শব্দ তরঙ্গের ক্ষেত্রে স্বরকম্পের অস্তিত্ব আছে। এই হচ্ছে দুটো পয়েন্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ডটা এমসি কিউ এর ক্ষেত্রে। পরবর্তী টপিকে চলে যাই। কি বলছে, এখানেই আমাদের তাহলে থিওরিটা শেষ হচ্ছে, থিওরি পোর্শন। এরপর আমরা এমসিকিউ দেখে নেব। এমসিকিউ আজ একটু বেশি আছে আগের ভিডিও থেকে, আর তারপর ম্যাথ প্রবলেমগুলো সলভ করে নেব। তো ফার্স্ট এমসিকিউ আমরা চলে যাই। কি বলছে, স্বরকম্পের কম্পাঙ্ক কত হলে তা আমাদের কানে ধরা পড়ে না? 10 হার্টজ অপেক্ষা বেশি হলে আমাদের কানে ধরা পড়ে না। কত হতে হবে? 10 হার্টজ অপেক্ষা কম হতে হবে। এখানেই দেখলাম আমরা, যেটা ইম্পর্টেন্ট বলে দিলাম, ফার্স্ট কোশ্চেনেই আছে। 3 নম্বর কি বলছে, স্থানু তরঙ্গের প্রতিটি কণার কম্পনের ক্ষেত্রে কোন ধর্মটি ধ্রুবক থাকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে বিস্তার ধ্রুবক থাকে। পরবর্তী কোশ্চেন, স্থানু তরঙ্গের ক্ষেত্রে যে মুহূর্তের মাধ্যমে প্রতিটি কণা সাম্যাবস্থায় আসে তখন তাদের সঠিক অ্যান্সার স্থিতিশক্তি শূন্য হয়, অপশন বি। পরবর্তী কোশ্চেন কি বলছে, দুই প্রান্তে টান দেওয়া একটি তারকে কম্পিত করলে উৎপন্ন হয়, তারের ক্ষেত্রে কিন্তু তির্যক স্থানু তরঙ্গের সৃষ্টি হয়। আর যে দুই মুখ বা এক মুখ খোলা নলের ক্ষেত্রে কি হয়, অনুদৈর্ঘ্য স্থানু তরঙ্গ, অপশন ডি 6 নম্বরের, আর 5 নম্বরের অপশন বি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এল দৈর্ঘ্যের একমুখ বন্ধ নল থেকে মূল সুর উৎপন্ন হলে স্থানু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো এখানে সঠিক অ্যান্সার হবে 4L। 9 নম্বর কি বলছে, এল দৈর্ঘ্যের দুই মুখ খোলা নল থেকে মূল সুর উৎপন্ন হলে স্থানু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে 2L, অপশন সি। 10 নম্বর কি বলছে, দুটি সর্বসম শব্দ তরঙ্গ কোনো বিন্দুতে পাই দশা পার্থক্য নিয়ে মিলিত হলে সঠিক অ্যান্সার হবে বিন্দুটি হবে নিষ্পন্দ বিন্দু, অপশন এ। 11 দাগ কি বলছে, একাধিক তরঙ্গের প্রভাবে যে কোনো মুহূর্তে মাধ্যমের কোনো কণার সরণ, সঠিক অ্যান্সার হচ্ছে বি। পৃথক পৃথক তরঙ্গের দরুন সরণের ভেক্টর যোগফলের সমান। এটা কিন্তু তরঙ্গের উপরিপাতে নিতে আমরা ফার্স্ট যে আলোচনাটা করেছিলাম। পরের কোশ্চেন কি বলছে, দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক n1 আর n2, যেখানে n1 বড় n2 থেকে, এদের উপরিপাতের ফলে উৎপন্ন স্বরকম্পের কম্পাঙ্ক কত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, n1 মাইনাস n2। পরের কোশ্চেনে চলে যাই। 13 দাগ কি বলছে, আলোর ক্ষেত্রে স্বরকম্পের অনুরূপ ঘটনা প্রত্যক্ষ করা যায় না, কারণ সঠিক অ্যান্সার হচ্ছে দুটি আলোক তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য 10 হার্টজ অপেক্ষা কম রাখা অসম্ভব। সেই কারণে কিন্তু আলোর ক্ষেত্রে স্বরকম্প প্রত্যক্ষ করা যায় না, কিন্তু শব্দের ক্ষেত্রে কিন্তু হয়। 14 দাগ কি বলছে, একটা বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্ক 20 হার্টজ হলে প্রথম 3টি উপসুরের কম্পাঙ্ক কি হবে? তো এখানে সঠিক অ্যান্সার হবে বি, 600, 1000 আর 1400 হার্টজ। পরের কোশ্চেন, একটি বদ্ধ নল থেকে মূল সুর নিঃসৃত হচ্ছে, বদ্ধ মুখটি হঠাৎ খুলে দিলে কি হবে? সুরের তীক্ষ্ণতা বেড়ে যাবে। সঠিক অ্যান্সার অপশন সি। তো এরপর আমরা ম্যাথ প্রবলেমগুলো সলভ করে নেব। এমসিকিউ আমাদের এখানেই শেষ হচ্ছে। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক।
একটি স্থানীয় তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু a cos 0.01x ইন্টু সাইন 100t এত মিটার, যে দুটি চলতরঙ্গের উপরিপাতের ফলে এই স্থানীয় তরঙ্গের সৃষ্টি হয়েছে তাদের বেগ কত। তো আমরা ফার্স্টে ধরে নিচ্ছি দুটি চলতরঙ্গ যাদের সমীকরণ y1 ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস kx আর y2 ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস k ইন্টু এক্স। এই দুটো চলতরঙ্গ যাদের উপরিপাতের ফলে এই স্থানীয় তরঙ্গটা সৃষ্টি হয়েছে, যার সমীকরণ y ইকুয়াল টু y1 প্লাস y2 ইকুয়াল টু কী হবে, এর যে সূত্র হয় প্লাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে সূত্রটা আমরা পাই একেবারে লিখে দিচ্ছি 2a cos kx সাইন ওমেগা টি। সাইন এ প্লাস সাইন বি এর সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। সূত্রটা কি, 2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ওমেগা টি প্লাস কে এক্স। তো কে এক্স কাটছে, কি থাকছে 2 ওমেগা টি বাই 2 হয়, তো 2 কাটছে, ওমেগা টি ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস ওমেগা এক্স প্লাস কে এক্স বাই 2। তার মানে এখান থেকে কাটবে ওমেগা টি কাটবে, থাকবে কত মাইনাস 2kx, যেখান থেকে 2 কাটবে। আর আমরা কি জানি কজের থেকে মাইনাস বাইরে আসলে সেটা প্লাস হয়ে যায়, তো সেখানে আমাদের যে সমীকরণ সেটা দাঁড়াবে কত 2 সাইন ওমেগা টি ইন্টু কস kx, যেটা আমরা এখানে লিখেছি। তো এটাই কিন্তু আমাদের কোশ্চেন অনুসারে যে দুটো সমীকরণ আমরা ধরে নিয়েছিলাম সেই সমীকরণ দুটো অনুসারে কিন্তু স্থানীয় তরঙ্গের সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন কোশ্চেন অনুযায়ী আমাদের সমীকরণটা কত দেওয়া আছে, y ইকুয়াল টু a cos 0.01x ইন্টু সাইন 100t এত। তাহলে এই দুটো সমীকরণকে আমরা কম্পেয়ার করতে পারি, করে কি পাবো, এখানে কে ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.01 আর ওমেগা ইকুয়াল টু পাচ্ছি কত 100। এখান থেকে আমরা বেগের মানটা বার করব। কিভাবে বার করব, আমরা কি জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা, আর ওমেগা ইকুয়াল টু কি জানি 2 পাই ইন্টু এন। সেখান থেকে আমরা 2 পাই ইকুয়াল টু পাচ্ছি ওমেগা বাই এন, আর কে ইকুয়াল টু কি জানি 2 পাই বাই ল্যামডা। সেখান থেকে 2 পাই ইকুয়াল টু পাচ্ছি কে ইন্টু ল্যামডা। তাহলে এই 2 পাই আর এই 2 পাই দুটো সমান করতে পারি, সমান করলে আমরা কি পাচ্ছি কে ইন্টু ল্যামডা ইকুয়াল টু ওমেগা বাই এন। তো এখান থেকে আমরা এন ইন্টু ল্যামডা এর মান কত পাচ্ছি, এন ইন্টু ল্যামডার মান পাচ্ছি ওমেগা বাই কে। তাহলে এখান থেকে যেটা আবার এন ল্যামডা ইকুয়াল টু ভি দেওয়া আছে, তাহলে ভি ইকুয়াল টু কত পাচ্ছি ওমেগা বাই কে। ওমেগা মানে 100 আর কে মানে 0.01। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 10⁴ এত মিটার পার সেকেন্ড। তাহলে যে দুটো চলতরঙ্গের উপরিপাতের ফলে স্থানীয় তরঙ্গের সৃষ্টি হয়েছে তাদের বেগ কত, 10⁴ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলছে, 1.25 মিটার দীর্ঘ একটি একমুখ বন্ধ অর্গান নল থেকে প্রথম উপসূরটির কম্পাঙ্ক নির্ণয় করো। বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 320 মিটার পার সেকেন্ড।
তো এখন শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমরা ফার্স্টে ধরে নিচ্ছি ল্যামডা। এখন দুটো নিষ্পন্দ বিন্দু এক মুখ বন্ধ একটা আর্গন নল। তো এই আর্গন নলের ক্ষেত্রে একটা সুস্পন্দ বিন্দু তৈরি হবে কোথায়? খোলা মুখে। আর এক মুখ বন্ধ যেহেতু বলা হয়েছে, বদ্ধ মুখে তৈরি হবে নিষ্পন্দ বিন্দু। তাহলে সুস্পন্দ বিন্দু আর নিষ্পন্দ বিন্দুর মধ্যে আমরা দূরত্ব কত জানি? এল ইকুয়াল টু আমরা সেক্ষেত্রে কত পাই? λ/4। তাহলে এখানে আমরা ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি? 4 ইন্টু এল। এল এর মান এখানে দেওয়া আছে 4 ইন্টু 1.25। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? হিসেবটা পরে করছি। এখান থেকে আমরা মূল সুরের যে কম্পাঙ্ক n0 এটা ইকুয়াল টু কত জানি? v/λ। তাহলে ভি এর মান কত দেওয়া আছে? 320। ল্যামডার মান আমরা কত পেয়েছি? 4 ইন্টু 1.25। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো এটা 64 এত হার্টজ। তো এখন আমরা কি জানি? এটা কি বলেছে? প্রথম উপসুরের কম্পাঙ্ক, এক মুখ বদ্ধ। তো প্রথম উপসুরের কম্পাঙ্ক আমরা কি জানি? মূল সুরের 3 গুণ, তার মানে n1 ইকুয়াল টু 3n0, তার মানে 3 গুণ 64 কত হবে? 192 হার্টজ। তো এখানে সঠিক অ্যান্সার কত? 192 হার্টজ। পরের কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেন আমাদের, একটি দুমুখ খোলা আর্গন নলের দৈর্ঘ্য একটি বদ্ধ আর্গন নলের দৈর্ঘ্যের দ্বিগুণ। খোলা নলের মূল কম্পাঙ্ক 100 হার্টজ হলে বদ্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক কত? তো বায়ুতে শব্দের বেগ ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি, আর খোলা নলের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল। তাহলে খোলা নলের ক্ষেত্রে ফার্স্ট আমরা বার করব খোলা নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক n0 ইকুয়াল টু কত পাই? v/2l। এখানে আমাদের দেওয়া আছে 100 ইকুয়াল টু v/2 ইন্টু এল। তার মানে এখান থেকে আমরা এল ইকুয়াল টু কত পাচ্ছি? v/200। এখন কি বলা হচ্ছে? বদ্ধ নলটা খোলা নলের কি বলা হচ্ছে? খোলা আর্গন নলের দৈর্ঘ্য একটি বদ্ধ আর্গন নলের দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে এটা দ্বিগুণ। তার মানে আমরা যদি বদ্ধ আর্গন নল ক্যাপিটাল এল ধরি, তাহলে ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল l/2 এটা আমরা লিখতে পারি, কারণ স্মল এল ইকুয়াল টু 2 ক্যাপিটাল এল। এটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে। তার মানে এই 2টাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম। সেক্ষেত্রে কি হলো? স্মল ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল l/2 এটা আমরা পেয়ে গেলাম। তো এখন ক্যাপিটাল এল ইকুয়াল টু আমরা কত পাবো? v/400। এখন বদ্ধ নলের তৃতীয় সমমেলের যে কম্পাঙ্ক সেটা কি? মূল সুরের কম্পাঙ্কের 3 গুণ। মূল সুরের কম্পাঙ্ক কি? v/4 ক্যাপিটাল এল। এটা আমরা দেখেছি থিওরির ক্ষেত্রে, যারা মনে নেই একবার দেখে আসবেন ভিডিওটা একটু সামনে এগিয়ে নিয়ে। তো এখানে 3 ইন্টু v/4l, এখানে এল এর মানটা আমরা বসিয়ে দেব, v/l এর মানটা বসাবো। v/4 এল এর মান বসালে কত পাচ্ছি? 400/v। ভি কাটছে, 400 দিয়ে কাটলে কত হচ্ছে? 100। তাহলে এখানে 3 এর সাথে 100 গুণ করলে কত হচ্ছে? 300। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 300 হার্টজ। তাহলে তৃতীয় সমমেলের কম্পাঙ্ক বদ্ধ নলের ক্ষেত্রে কত হচ্ছে? 300 হার্টজ। সঠিক অ্যান্সার 300 হার্টজ। পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটাই কিন্তু আজকে আমাদের শেষ কোশ্চেন। কি বলা হচ্ছে? 150 সেমি দীর্ঘ একটি একমুখ বদ্ধ আর্গন নলের মূল সুরের কম্পাঙ্ক নির্ণয় করো। বায়ুতে শব্দের বেগ কত দেওয়া আছে? 350 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে বদ্ধ নলের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল, আর যে কম্পাঙ্ক মূল সুরের তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে ধরে নিচ্ছি ল্যামডা। তাহলে আমরা কি জানি? এল ইকুয়াল টু λ/4। তার মানে এখান থেকে ল্যামডা পাচ্ছি কত? 4 ইন্টু এল। শব্দের গতিবেগ ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি। মূল সুরের কম্পাঙ্ক n ইকুয়াল টু v/λ, v/4 ইন্টু এল।
এখানে ভি এর মান 350 দেওয়া আছে, 4 ইন্টু 125, এটাকে আমরা হার্জে নিয়ে যাব। এখানে সেন্টিমিটার আছে, এখানে মিটার পার সেকেন্ড আছে, তো 100 দিয়ে গুণ করলাম, কত হচ্ছে 70 হার্জ। 125কে 100 দিয়ে যদি আমরা ভাগ করি, 100 উপরে চলে যায়, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত বার হচ্ছে 70 হার্জ। তো এখানে সঠিক অ্যান্সার 70 হার্জ। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক, তরঙ্গের উপরিপাত। এখানেই কিন্তু আমাদের অসিলেশন অ্যান্ড ওয়েভস এর পুরো পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। মোট 5টা চ্যাপ্টার ছিল এর মধ্যে, ডিটেলসে এমসিকিউ সহ, ম্যাথ প্রবলেম সহ 5টা চ্যাপ্টারই আমরা আলোচনা করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা প্লে লিস্টের মধ্যে গিয়েও সমস্ত ভিডিও পেয়ে যাবেন। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। আমাদের তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।